আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ একটা পোস্ট দেখলাম আমাদের এইচএসসি 25-এর যে ডেডিকেটেড গাইডলাইন গ্রুপটা আছে সেটা নিয়ে। তো প্রশ্নটা এরকম ছিল, আমি নাম ভুলে গেছি, বাট আমি জাস্ট প্রশ্নটা পড়তেছি। প্রশ্নটা এরকম ছিল যে ভাই, আমি হচ্ছে কোনো একটা মডেল টেস্ট এক্সাম দিচ্ছি অফলাইনে। তো ওইটার প্রিপারেশন নিতে যখন যাচ্ছি তখন একে তো প্রিপারেশন কুলাইতে পারতেছি না, কারণ একদিন পর পর এক্সাম। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে কুলাইতে পারতেছি না ভাই, পরীক্ষাও ভালো হইতেছে না। সো আলটিমেটলি আমি একটা লুপে পড়ে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে, মানে আমি জাস্ট পুরো ভাবার্থটা বলতেছি, যে তার কাছে মনে হচ্ছে যে এক্সামটা তার জন্য একটু প্যারাদায়ক হয়ে যাচ্ছে। যে একে তো প্রিপারেশনও হইতেছে না, পড়াও আগাইতেছে না, আবার সে বলতেছে ভাই আমার মোটামুটি কিন্তু পড়ালেখা করা আছে, কিন্তু পরীক্ষাতে তাও ভালো করতে পারতেছে না। মানে সে মুদ্রা কথা রিভাইজ দিতে পারতেছে না। তো এইটার একটা সলিউশনের ভিডিও আমি দিচ্ছি আর কি, যে মানে কিভাবে অ্যাকচুয়ালি মডেল টেস্ট এক্সামগুলার একদম মানে বেস্টটা নিয়ে আসা যায়। তো ভিডিওটা তুমি তোমার বন্ধু বান্ধবকে দিতে পারো, কারণ আমার কাছে মনে হয় এটা মানে বাংলাদেশে এইচএসসি 25-এর যারা আছে তাদের 90%-এর মেইন সমস্যা এখন এইটা, ঠিক আছে? যে ভাই অফলাইন এক্সাম কেমনে দিব, এবং অনেকের প্রিপারেশন কিন্তু ভালো না, এই সংখ্যাটাও কিন্তু অনেক। তার মানে ব্যাপারটা আরো জটিল হয়ে যাচ্ছে যত তোমার সংখ্যা বাড়াচ্ছ এটার সাথে সাথে। আর যদি ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে থাকি তাহলে আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখবো, ইউ গাইস ক্যান জয়েন, কারণ এই ধরনের অনেকগুলো কন্টেন্ট আমরা দিচ্ছি এখানে। তো আসলে এখন আমরা একটু এক্সামটাকে একটু অ্যানালাইজ করি। এই জিনিসটা জানলে তোমার নেক্সট এক্সামগুলো তোমার কাজে আসবে, এবং তুমি জানো যে এইচএসসিতে ভালো করতে চাও বা যেখানে ভালো করতে চাও না কেন, ওইটার মডেল টেস্ট এক্সাম দেওয়াটা, অফলাইনে দেওয়াটা খুবই বেশি জরুরি। কিভাবে দেওয়া যায়? তো আমি একটু খারাপ স্টুডেন্টের অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলি। একটা খারাপ স্টুডেন্ট মানে যার প্রস্তুতি ভালো না, সে যদি ব্যাপারটাকে নিয়ে ভালো কিছু করতে পারে তাহলে একটা ভালো স্টুডেন্টের কাছে করাটা কিছুই না। তো খারাপ স্টুডেন্টের সাইড থেকে আমি কথাটা বলি। তো আমি যখন একটা খারাপ স্টুডেন্ট, আমার সামনে যখন একটা অফলাইন এক্সাম আসতেছে, ধরো 30 দিনের একটা এক্সাম প্ল্যানিং আছে, অ্যান্ড একদিন পর পর এক্সাম। তো একদিন পর পর বিভিন্ন এক্সাম হওয়ার পরে একটা না বেশ কয়েকটা ফাইনাল মডেল টেস্ট হচ্ছে, পুরা ধরো এক একটা পেপারের উপরে বা এক একটা পেপারের উপরে আর কি, আর কি। তো এই কেসে দেখা যায় যে একদিন পর পর এক্সাম, তাহলে আমার যে ঘটনাটা ঘটে, আমার এক্সামের প্রতি দুই ধরনের অ্যাপ্রোচ এখান থেকে আসতে পারে। এক নাম্বার অ্যাপ্রোচ হচ্ছে ভাই, যেহেতু আমার প্রস্তুতি খুব খারাপ, এক্সাম দিয়ে হুদাই কনফিডেন্স লুজ করতেছি, এক্সাম দেওয়া দরকার নেই, বাদ। এটা হচ্ছে অ্যাপ্রোচ 1। অ্যাপ্রোচ 2 যেটা হইতে পারে সেটা হচ্ছে ভাই, মানে আমি এক্সাম দিব, প্র্যাকটিস দরকার, আর কনফিডেন্স জাহান্নামে গেলে যাক। তো এই দুইটা জিনিসের মধ্যে আই গেস আমি সেকেন্ড অপশনটাকে বেশি চুজ করব, কারণ আমার কাছে মনে হয় এক্সাম ছাড়া কখনোই, মানে মক টেস্ট ছাড়া কখনো একটা ফাইনাল এক্সামে তোমার বসা উচিত না। লাইক আমরা যখন দূরে কোথাও আমাদের বাইক বা গাড়ি নিয়ে যাই, তখন আমরা একটু টেস্ট দিয়ে দেখি যে জিনিসটা কি ঠিক আছে কিনা, প্রপারলি রানিং কিনা, তাই না? তো জিনিসটা মানে 100 দরকার। তার মানে এক্সাম আমাদেরকে দিতে হবে, মানে আমি একদম লজিক্যালি সামনের দিকে যাই। তাহলে এবার আমি ধরলাম যে আমি স্টুডেন্ট খারাপ হই, ভালো হই, মিডিয়াম হই, যাই হই না কেন, আমার এখনকার প্রস্তুতি নিয়েই আমার এক্সাম দেওয়া শুরু করা উচিত, কারণ আমার সামনে খুব বেশি সময় নেই, এবং এই এক্সাম ব্যাচগুলো আবারও যে আসবে এরকম না, তাই না? অ্যান্ড সবাই তখন বুঝবে না। মনে করো ধরো পরে আবার এক্সাম আসলো, এখন আমার বাসার পাশের ভাইয়া পরের বছর 2 মাস পরে আবার এক্সাম নিল। এখন ওইখানে তো সেই মানে পুরা সবাই বসবে না পরীক্ষা দিতে। তো এক্সামে যদি সবাই পরীক্ষা দিতে নাই বসে, তাহলে তুমি বাসায় বসে এক্সাম দিতে পারি। তো সবার কম্পিটিশনের একটা ব্যাপার আছে, তাহলে ওইখান থেকে আমরা আমাদের অ্যাকচুয়াল মেরিট বা র্যাঙ্কটা চিন্তা করতে পারি। তার মানে এতটুকু কাট ডাউন করা গেল যে ভাই আমি এক্সাম দিব। এখন এক্সাম যখন দেই, এখান থেকে আমি যদি তোমাকে বলি যে ভাই তুমি কি কি চাও, আমার কাছে মনে হয় তুমি মোটা দাগে 3টা জিনিস চাবা। এক নাম্বার হইতে পারে হইতেছে গিয়ে যে ভাই ভুলের সংশোধন, কি কি ভুল করি সেটার সংশোধন। 2 নাম্বার হইতে পারে ভাই এক্সপিরিয়েন্স, যে আমি একটু এক্সপিরিয়েন্স নিয়ে দেখলাম পরীক্ষাগুলো কেমন হয় অ্যান্ড অল। অ্যান্ড থার্ড হইতে পারে ভাই, সেটা হচ্ছে গিয়ে তোমার কনফিডেন্স বিল্ড আপ করা। এই 3টা উদ্দেশ্য ছাড়া আমার কাছে মনে হয় না যে এক্সাম দেওয়ার কোনো বেসিক উদ্দেশ্য থাকতে পারে। উদ্দেশ্যটা বোঝা খুব দরকার, কারণ আমরা সাধারণত যে জিনিসটা চাই সেটার উদ্দেশ্য আমাদের ঠিক থাকে না। অ্যান্ড তোমাকে যদি আমি প্রশ্ন করি তুমি কি এক্সাম মানে লাইক বাসার পাশে কোনো একটা কোচিংয়ে বা বড় একটা কোচিং সেন্টারে তুমি এক্সাম কেন দাও, তুমি অবশ্যই বলবো না যে ভাই আমি এখানে ফার্স্ট হইতে চাই, বা তুমি অবশ্যই বলবো না এখানকার সার্টিফিকেট চাই বা ভাইয়াদের নজরে আসতে চাই। ব্যাপারটা কিন্তু এরকম না কখনোই। তুমি কিন্তু এই 3টা জিনিসের বাইরে কিছুই চাও না, যে আমার ভুলগুলো যেন সংশোধন হয়ে যায়, আমার জন্য এক্সপিরিয়েন্স গ্যাদার হয়, অ্যান্ড থার্ড অ্যান্ড লাস্ট সেটা হচ্ছে গিয়ে আমার যেন কনফিডেন্সটা বুস্ট আপ হয় এক্সামের থ্রুতে। তো দেখো, তুমি যখন প্রিপারেশন ছাড়া এক্সাম দিচ্ছ, অটোমেটিক্যালি তোমার কনফিডেন্স কিন্তু খারাপ হচ্ছে, নিচের দিকে যাচ্ছে। তো আলটিমেটলি কনফিডেন্সও পাইতেছে না, সমস্যাটা তো এখানেই। তো এইটার যখন চিন্তাটা আমাদের মাথায় প্রথমে আসে, আমরা তখন যে কাজটা করি, যে মনে করো একটা দেয়ালকে খালি হাতে ঠেলতেছে, এখন তুমি সারাদিন ধরে যদি দেয়ালটা ঠেলো, দেয়াল 1 ইঞ্চিও নড়বে না, লাভ হচ্ছে না। উই হ্যাভ টু অ্যাপ্লাই সাম স্ট্র্যাটেজিস, যে কী করা যায়। একটা হাতুড় দিয়ে বাড়ি দিলেই ভেঙে যাচ্ছে, তার মানে স্ট্র্যাটেজি অবভিয়াসলি আছে।
দেখো তুমি কি করো ভুলটা আগে বলি, তাহলে বুঝবা সমস্যাটা কোথায়, অ্যান্ড এটা জানলেই হয়ে যাবে। থিং ইজ, ধরো কালকে তোমার ধরো ফিজিক্সের একটা চ্যাপ্টারের এক্সাম আছে, তো তুমি কি করলা, এটার জন্য বই পড়া শুরু করলা, তপন পড়লা, ইসাক পড়লা, প্রামাণিক পড়লা, সেলু পড়লা, টেস্ট পেপার পড়লা, সিকিউ পড়লা, এমসিকিউ পড়লা, দেন তুমি পরীক্ষায় দিতে গেলা। রিয়েলিটি হইতেছে কখনোই এই জিনিসটা শেষ করা পসিবল না। শেষ করা পসিবল না, আমি আরও সুন্দর উদাহরণ দিয়ে জানি এটা, কারণ আমরা যখন সিআরবির লাইভ ক্লাসগুলো গুছাইছি, দেখা গেছে যে আমরা একটা চ্যাপ্টার গুছাইতেই 20 ঘন্টা লাগতেছে, মানে লাইক ওটা গুছাই একটা 1 ঘন্টার ক্লাস বাইর করতে আমাদের 20 ঘন্টা লাগতেছে, যেখানে আমরা বলতেছি যে সব ম্যাথ সলভ করাই দিব, ঠিক আছে? তো গুছাইতে যদি 20 ঘন্টা লাগে, পড়তে তো আরো 7 ঘন্টা লাগবে। এখন তুমি যদি মানে এই 20 ঘন্টাকে কোনোভাবে কাটছাট করতে পারো, তাহলে হয়তো কম টাইমে এটা গুছাইতে পারবা। বাট ইন আ কমন কেস সিনারিও বা ইন আ রেয়ার কেস সিনারিও আমি চিন্তা করতেছি যে না, তুমি নিজে গুছাবা দেন পড়বা। কারণ বুঝো, এই জিনিসটা বুঝো, তুমি যদি এই এক্সামগুলোর আগে পড়াটা গুছায় না রাখো, এইচএসসির আগেও কিন্তু তোমার ঠিক একই টাইম লাগবে। তার মানে তখন কিন্তু তোমার ভিতরে কোনো অলৌকিক পাওয়ার আসবে না যে এখন গুছাইতে না পারলে তখন গুছাইতে পারবা। এই ঘটনাটা আগে বুঝো। তার মানে আমাকে এখনই গুছায় রাখতে হবে, এক্সাম খারাপ গেলে যাক। তো এই ক্ষেত্রে যেটা দেখা যায়, তুমি যেহেতু এতগুলা ব্যাপার পড়া কখনোই শেষ করতে পারতেছো না, যেটা এখানে পোস্টেও লেখছেও যে আমি ভাই শেষ করতে পারতেছি না, সো আলটিমেটলি তোমার পরীক্ষাটা খারাপ হচ্ছে। এন্ড একটু বুঝো, ধরো তোমার 20টা মডেল টেস্ট তুমি দিবা, টোটালে 20টা এক্সাম দিবা, 20টা এক্সামের ক্ষেত্রেই কিন্তু সেম সিনারিও ঘটতেছে, তুমি কিন্তু কোনোভাবে শেষ করতে পারতেছো না। ওই কম পড়া না পড়া এরকম করে করে তুমি এক্সাম দিচ্ছ এবং 20টার 20টাই খারাপ হইতেছে। এবার বুঝো সমস্যাগুলো কি। প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে তোমার কিন্তু আহামরি কোনো এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে না। কারণ এক্সপিরিয়েন্স গ্যাদার না হওয়ার কারণ কি, দেখো তুমি কিন্তু একটাও প্রপার এক্সাম এখনো দিতে পারো নাই পুরোপুরি কনফিডেন্স নিয়ে যায়। সেকেন্ড থিং, তোমার কনফিডেন্স তো বিল্ড আপ হচ্ছেই না। থার্ড থিং, তোমার ভুলও সংশোধন হচ্ছে না। কেন? কারণ তুমি তো ভাই বাসায় এসে আবার পরের এক্সামের প্রেপ নিচ্ছ, সো এই এক্সামের মিস্টেক কিন্তু দেখা হচ্ছে না। তার মানে এই প্রসেসটাতে একটা ভুল আছে। ভুলটা আমি তোমাকে ধরাই দিই। তোমার জায়গায় আমি থাকলে যে কাজগুলো করতাম সেটা হচ্ছে, আমার নিজস্ব একটা পড়ার রুটিন থাকবে, একদম নিজস্ব একটা পড়ার রুটিন। এইটার সাথে আমার এক্সামের কোনো সামঞ্জস্য নাই, একটা জায়গায় সামঞ্জস্য। সেটা হচ্ছে, তুমি খেয়াল করলে দেখবা মডেল টেস্ট যে কোনো এক্সামে কিন্তু 2 ধাপে হয়। একটা হচ্ছে মানে 2 ধাপ মানে 2টা মডিউল থাকে। তুমি যদি একটু ক্লোজলি দেখো, তারা যেভাবে করে মার্কেটিংটা সাজাক না কেন, 2টা ধাপ পাবা। একটা হচ্ছে কিছু এক্সাম থাকে যেটাকে তারা ফাইনাল বলে না, মানে ফাইনাল মডেল টেস্টের ভিতরে কিছু ধাপ থাকে আর কি। দেখবা যে প্রথমে ফিজিক্সের একটা পেপারের হইলো, দেন ওটার উপরে আবার একটা এক্সাম নিচ্ছে, কয়েক ধাপ এক্সাম হয়। তো তোমার রুটিনটার ভিতরে একটা সুন্দর সামঞ্জস্য থাকবে। সেটা হচ্ছে, তুমি এমন একটা টাইমে চাই সিলেবাসটা কমপ্লিটলি শেষ করে ফেলবা, রিভিশনটা দেওয়া তখনই তুমি শেষ করবা, কিংবা কম্প্যাক্ট করা তোমার তখনই শেষ হয়ে যাবে যখন তোমার হাতে আরও কমপক্ষে প্রত্যেকটা পেপারের জন্য 1টা থেকে 2টা করে এক্সাম বাকি থাকে। আমি বুঝাতে পারছি? মনে করো তোমার কাছে ভাই 30টা এক্সাম দেওয়ার জায়গা ছিল, বা ধরো 20টা এক্সাম, তাহলে তুমি চিন্তা করলে যে ভাই আমার ধরো পেপার টোটাল 20টা বলতেছে, অনেক কম বলতেছে, আরো বেশি হবে আর কি, ধরো 20টা, আমি একটু কমায় চিন্তা করি। তাহলে আমার মাথায় থাকবে যে ভাই 10টা থেকে 15টা এক্সাম জাহান নামে গেলে যাক, লাস্টের 5টা এক্সাম আমি টপ সিরিয়াসনেস নিয়ে দিব। লাভটা কি হইতেছে একটু বুঝি, কি ঘটনা ঘটতেছে। তুমি যখন সবগুলো এক্সামের আগে একইভাবে পড়তেছো শেষ করতে পারতেছো না, ধরো এক্সাম যদি 20টাও হয়, 20টার 20টাই কিন্তু জ্বলা যেতেছে, কাজ আসতেছে না। কিন্তু তুমি যদি চিন্তা করো যে প্রথম 15টা এক্সাম জাহান নামে যাক, আমি এগুলো দিচ্ছি জাস্ট আমার এক্সাম হল অ্যাপিয়ারেন্সটা বাড়ানোর জন্য, জাস্ট একটু এক্সপিরিয়েন্স হইতেছে, আমি বসতেছি, অ্যান্ড লাস্ট 5টা এক্সামের আগে আমার যেন সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়, সো দ্যাট লাস্ট 5টা এক্সাম আমি ধুমাই দিতে পারবো, এবং শেষ ভালো যার সব ভালো তার। এই স্ট্র্যাটেজিটা খালি আমি অ্যাপ্লাই করি বা আমি অ্যাপ্লাই করতাম এমনটা না, আমার অনেক কাছের বন্ধু বান্ধব যারা তোমাদের ওই যে স্বপ্নের ভার্সিটিগুলোতেই পড়তেছে, এরা এই জিনিসটা অ্যাপ্লাই করতো। তাহলে তোমার যেটা করা উচিত, নিজস্ব একটা রুটিন থাকবে, এবং এই নিজস্ব রুটিন অনুযায়ী তুমি পড়বা। মনে করো কালকে তোমার ফিজিক্স সেকেন্ড পেপারের একটা সার্টেন চ্যাপ্টারের উপরে পরীক্ষা। এখন তোমার রুটিন অনুযায়ী ফিজিক্স সেকেন্ড পেপারের সার্টেন চ্যাপ্টারটা আসতেছে না। তোমার মনে করো আজকে হচ্ছে তোমার রুটিন অনুযায়ী ম্যাথের ধরো সরল লেখা পড়ার কথা, কালকে হচ্ছে তাপগতিবিদ্যার পরীক্ষা। এখন কি করা যায়? আমি আমার মতো সরল লেখাই পড়বো, তাপগতিবিদ্যার দিকে আমি ঘুরেও তাকাবো না, কারণ আমার রুটিন অনুযায়ী কিন্তু একটা পর্যায়ে যায় তাপগতিবিদ্যা আসতেছে, নর্মাল কথা বুঝো। তাহলে আমি সরল লেখা পড়লাম, সরল লেখা পড়ার পরে আমি তাপগতিবিদ্যার জন্য কি করব, জাস্ট ফর্মুলাগুলো দেখে যাবো। আমি জানি আমার এক্সাম খারাপ যাবে, কিন্তু আমার মাথায় ওই ফর্মুলাটা আছে যে আমি যদি সব ধরতে যাই সব হারাবো। আমার টার্গেট প্রথম 15টা জাহান নামে যাক, লাস্টের 5টা যেন ভালো হয়। মানে আমি তোমাকে নাম্বারগুলো কিন্তু হাইপোথেটিক্যালি বলতেছি ভাই, ঠিক আছে? তাহলে কাজটা কি করলাম, আমি আমার মতো একদম সরল লেখা A to Z পড়লাম, এবং আমি মেক শিওর করতেছি যেন সরল লেখাটা আমার গোছায় যায়, আমার যেন কম্প্যাক্টেড হয়ে যায়, সব কিছু যেন পড়া হয়ে যায়, সো দ্যাট আমি এক্সামের আগে এক ঝলকে দেখে ফেলতে পারি যখন মেইন এক্সাম আসতেছে। 2টা লাভ, এক হচ্ছে তোমার সরল লেখা কিন্তু কভার হয়ে যেতেছে,
নেক্সটে যখন তোমার সরলরেখা এক্সাম আসবে তোমার কিন্তু এটা গুছাইতে খুব একটা প্যারা হবে না, মানে তোমার যখন মক টেস্ট আসুক বা যাই আসুক, যদি আসে সামনে, না আসলে প্যারা নেই, এইচএসসিতে তোমার লাভ হচ্ছে। সেকেন্ড থিং, তুমি ফর্মুলা দেখে যাচ্ছ অ্যাটলিস্ট তাপগতিবিদ্যাতে তুমি এমনিতেও যা পাইতা ওইরকমই একটা নাম্বার পাচ্ছ। আলটিমেটলি তুমি তোমার রুটিন অনুযায়ী যখন শেষ করতেছো, মনে করো 16তম এক্সামে যায় তোমার রুটিন কমপ্লিট, এখন যায় কিন্তু তোমার যে ফাইনাল মডেল টেস্টগুলো বা তুমি যাই পাইছো না কেন, যে কয়টা এক্সামে পাইছো না কেন, এগুলা কিন্তু টপ মোস্ট সিরিয়াসনেসে আসবে। তো আগের কেস সিনারিওতে দেখা যাইতো যে আমার পুরা একটা ফাইনাল মডেল টেস্ট আমি কিনলাম, অফলাইনে বসলাম, টাকা খরচ করলাম, সময় দিলাম, বাট দিন শেষে না আমার ভুল সংশোধন হইলো, না আমার এক্সপিরিয়েন্স গ্যাদার হইলো, না আমার কোনো প্রকারের কনফিডেন্স বুস্ট আপ হইলো, উল্টা আরও সব কিছু নেগেটিভে চলে গেল। বাট এই কেস সিনারিওতে দেখা যাবে প্রথম 2-3 সপ্তাহ তো আমার একটু খারাপ যাবে, বাট আমি যদি সিলেবাসটা কমপ্লিট করতে পারি এর মধ্যে বসে পড়ে, দেখো এগুলো কিন্তু পসিবল, আমাদের অজস্র ভিডিও আছে যে কীভাবে 2 সপ্তাহের মধ্যে কামব্যাক করা যায়, নাহলে এগুলো সবসময় পসিবল, মানুষ সবসময় করছে। আর আমরা টিচার এটা আরও খুব ভালো মতো জানি, আমরা চাইলেই যেই টিচার একটা চ্যাপ্টার 4 মাস ধরে পড়ায়, সেই টিচার চাইলেই একটা চ্যাপ্টার 4 ঘন্টায় কমপ্লিট করতে পারে। এটা প্রত্যেকের মধ্যে আছে, সবাই করে না, আমরা করি, যেটাকে আমরা কম্প্যাক্ট করা বলি, ঠিক আছে? তো থিং ইজ, এই যে ঘটনাটা, এই ঘটনার থ্রুতে তোমার কিন্তু লাস্টের 5টা এক্সাম মোর দ্যান ইনাফ। এবং তুমি আমার কথাও যদি তোমার কাছে মনে হয় যে ভাই এটা তো শুধুমাত্র আপনি বলতেছেন, তুমি যে কোনো, ধরো তুমি বুয়েটই নাও, বুয়েটে পিক করো, তোমার তো মানে সবচেয়ে পছন্দের জায়গা মনে হয় ওইটাই। বুয়েটের ভাইয়াদের কাছে যাই তুমি জিজ্ঞাসা করে যে ভাই আপনারা তো অ্যাডমিশন টেস্টের আগে উদ্ভাসে পরীক্ষা দিচ্ছেন, সবাই দিছে, তো আপনার কি ভাই সবগুলো পরীক্ষার নাম্বার ভালো ছিল? একদম নির্দ্বিধায় শিওর থেকে সে বলবে না ভাই। বাট একটা মেজর কেস সিনারিওতে তাদের মধ্যে একদম 90%-এর উত্তর একটা পাবা যে ভাই আমার লাস্টের দিকের এক্সামগুলো খুব টপ নচ ছিল, ভালো দিছি। সো দ্য থিং ইজ, সবাই সেম লেয়ারটা, সেম থিওরিটা, সেম গাইডলাইনটা মেনটেন করে, হয়তো তোমাকে এখন কেউ এই জিনিসটা বলে নাই, আমি বললাম। সো থিং ইজ, লাস্টের এক্সামগুলো যেন ভালো হয়, শুরুর দিকেরগুলো জাহার নামে যাক, এবং ওই টাইমে তুমি জাস্ট মেক শিওর করবা তোমার রুটিন, তোমার প্ল্যান যেন ঠিক মতো আগায়, তোমার সিলেবাসটা যেন ঠিক মতো শেষ হতে থাকে, সো দ্যাট একটা পয়েন্টে যায় ইউ আর ম্যাচিং আপ, দেন কিন্তু তুমি পুরো ফুল কনফিডেন্সে বসতে পারতেছো, ঠিক আছে? তার মানে যে কোনো এক্সামকে নিজের কাজে লাগানোর সব থেকে বড় বুদ্ধি হচ্ছে প্রথমের 1-2 সপ্তাহ নিজেকে একটু আইসোলেটেড রাখা। বন্ধু কত পাইলো, কি পাইলো, র্যাঙ্ক কি আসলো, কিচ্ছু ম্যাটার করে না। কারণ বুঝো, তোমাকে যদি বাসায় এটার জন্য 2 বেলা চড়ায়ও, এর বেশি তো কিছু করবে না, মারা বাদে সর্বোচ্চ মারতে পারে, তাই না? আর তো কিছু হবে না। যদি 2 বেলা চড়ায়ও তোমারে, লাস্টের দিকের সপ্তাহখানেকের এক্সাম কিন্তু তোমার খুব ভালো হবে। তখন কিন্তু এই খারাপটা, যখন একটা খারাপ জিনিস অনেক বেশি ভালো লাগে তখন কিন্তু ভালোই লাগে, বাসায় কিন্তু ভালো লাগবে। লাইক ধরো তুমি টক খাই যদি মিষ্টি খাও, বেশি মিষ্টি লাগে, ব্যাপারটা এরকম। তখন দেখা যাবে যে তোমার খালি কনফিডেন্স বুস্ট আপ হবে না, 2x হয়ে যাচ্ছে তোমার পরীক্ষার আগের রাতে, এবং এটা কিন্তু তোমার রিজনেবল কনফিডেন্স, কারণ তোমার সিলেবাসও শেষ। তো এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখতে পারো, আমি বিশ্বাস করি এই যে জটিল একটা সমস্যা ছিল এটা তোমার সলভ হয়ে যাবে, ঠিক আছে? আর আরও অনেকগুলো ভিডিও আমি অলরেডি রেকর্ড করছি এই এক সেট আপে বসেই আর কি। তো আমি এগুলো বলবো আর কি, জাস্ট মানে এমন একটা ক্যাজুয়াল টক যেখানে বড় ভাই আর ছোট ভাইয়ের কথা হচ্ছে, সরাসরি যেন কথা বলা হয়, এরকম একটা ব্যাপারে, ঠিক আছে? ভিডিওগুলো গ্রুপে আপলোড হতে থাকবে, গ্রুপে থাকো, আর একটু অ্যাক্টিভ থাকো গ্রুপে, কারণ আমি তোমাকে বারবার বলতেছি গ্রুপে তুমি তোমার একটা স্টুডেন্ট ফেক অ্যাকাউন্ট দিয়ে যুক্ত থাকো, যেই অ্যাকাউন্টে কোনো ডিস্ট্রাকশন নেই, জাস্ট এই জিনিসটা করার জন্যই, মানে বিভিন্ন ভাইয়াদের পড়ালেখা গ্রুপ মেনটেন করার জন্য একটা অ্যাকাউন্ট চালাও, সো দ্যাট তুমি একটা আর্মি রেজিমেন্টের ফিল পাও। দ্যাটস অল অ্যাবাউট ইট। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।